অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্ধারিত কোনো রাজনৈতিক এজেন্ডা না থাকলেও বৈঠকে নির্বাচনকালীন পরিবেশ সংক্রান্ত বিভিন্ন বিষয় উঠে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় সপরিবারে যান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তারপর এই বৈঠক শুরু হয়। এটি প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারম্যানের মধ্যে দ্বিতীয় আনুষ্ঠানিক বৈঠক। এর আগে গত বছরের 13 জুন লন্ডনে অধ্যাপক ইউনূসের সঙ্গে তারেক রহমানের প্রথম একান্ত বৈঠক হয়। যুক্তরাজ্যে 17 বছর নির্বাসনে থাকার পর গত 25 ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর ভিআইপি লাউঞ্জ থেকে তিনি অধ্যাপক ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেন এবং তাকে ধন্যবাদ জানান। দর্শক, এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আছেন সহকর্মী মাহবুব সৈকত। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মাহবুব, বৈঠক কি শেষ হয়েছে কিনা, আর প্রধান উপদেষ্টার প্রেস উইং বা বিএনপি চেয়ারম্যানের মিডিয়া উইং আলোচনার ব্যাপারে কিছু জানিয়েছে কিনা জানাবেন। আসলে প্রথমেই আপনাকে যেটি জানিয়ে রাখা দরকার আপনার মাধ্যমে দর্শকদের, যে এটি কিন্তু কোনো আনুষ্ঠানিক আসলে বৈঠক নয়। একদমই প্রধান উপদেষ্টার বাসভবনে বিএনপি চেয়ারম্যান আসছেন সপরিবারে। এটি আসলে সৌজন্য সাক্ষাৎ, এটি একটু জানিয়ে রাখা দরকার। সুতরাং আনুষ্ঠানিক আসলে কোনো বৈঠক কিংবা এজেন্ডা সেটি নয়। এটি আমরা আজকে বিকেলে প্রধান উপদেষ্টার আজকে মন্ত্রী পরিষদ উপদেষ্টা পরিষদের যে সভা ছিল সাপ্তাহিক, সেই সভার কার্য বিবরণী কিংবা কি হয়েছে সেটি নিয়ে আজকে প্রেস উইং আয়োজন করেছিল ব্রিফিং, এবং সেই ব্রিফিংয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি কথা বলেছেন, এবং সেখানে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি তিনি ছিলেন। তিনি যতটুকু আমাদেরকে জানিয়েছেন যে এটি একদমই আনুষ্ঠানিক কোনো বৈঠক নয়, সুতরাং আলোচনার কোনো বিষয় নাই। আপনারা জানেন প্রিয় দর্শক যে গত জুন মাসে প্রধান উপদেষ্টা লন্ডন সফর করেছিলেন, এবং সেই লন্ডন সফরের সময় কিন্তু প্রধান উপদেষ্টা যে সাথে গিয়ে তারেক রহমান তিনি নির্বাসিত ছিলেন, এবং সেখানে গিয়ে বৈঠক হয়েছিল, এবং সেই বৈঠকের পরে বিএনপির পক্ষ থেকেও এবং প্রেস উইং এর পক্ষ থেকেও কিন্তু একটি ব্রিফ করা হয়েছিল। তারপরে কিন্তু এই ডিসেম্বর মাসের 25 তারিখ দেশে ফিরেছেন। 17 বছরের নির্বাসন কাটিয়ে 17 বছরের তারেক রহমান দেশে ফিরেছেন, এবং তারপরে কিন্তু সেই ঘটনা প্রবাহ 30 তারিখ বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের জননী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কিন্তু মারা যান, এবং সেই 30 তারিখের পরে 9 দিনের ব্যবধানে কিন্তু তারেক রহমানকে স্থায়ী কমিটি তাদের গঠনতন্ত্র বলে কিন্তু বিএনপির চেয়ারম্যান ঘোষণা করেন। তো প্রধান উপদেষ্টার সাথে কিন্তু দেশে আসার পরে তারেক রহমানের আমরা যতটুকু জানি যে এয়ারপোর্টে বসে কিন্তু কথা হয়েছিল, এয়ারপোর্টে বসে ফোন আলাপ করেছিলেন তারেক রহমান প্রধান উপদেষ্টার সাথে। এরপরে খালেদা জিয়ার জানাজায় যে সংসদ ভবনের মানিক মিয়া অ্যাভিনিউতে যে সংসদ ভবনের সেখানে খালেদা জিয়ার যে জানাজা হয়েছিল, সেই জানাজায় তারেক রহমানের পাশে দাঁড়িয়ে কিন্তু প্রধান উপদেষ্টা জানাজার নামাজ আদায় করেছেন। এর পরে কিন্তু তখনও পর্যন্ত কিন্তু তারেক রহমান ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এবং এখন কিন্তু আজকেই প্রথমবারের মতো, একদম বলতে গেলে প্রথমবারের মতো কিন্তু তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হিসাবে কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনে আসছেন। অনানুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টার প্রেস উইং যতটুকু জানিয়েছেন যে গোটা এই যে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, বেগম খালেদা জিয়ার পৃথিবী থেকে বিদায় নেওয়া, এই গোটা প্রক্রিয়ায় সরকার নিরঙ্কুশভাবে সহযোগিতা করেছেন, এবং নিরবিচ্ছিন্নভাবে একটি কাঙ্ক্ষিত পরিবেশ ছিল সেখানে সরকার সেই সহযোগিতাটা করেছেন, এবং এর মধ্যে আসলে সেই 17 বছরের নির্বাসন কাটিয়ে তারেক রহমান যে দেশে ফিরেছেন তার সাথে সেই সপরিবারে, এই কারণে প্রধান উপদেষ্টা হয়তোবা তাকে দাওয়াত করেছেন। একটি বিষয় জানিয়ে রাখা ভালো যে দীর্ঘ সময়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে 5 আগস্টের পরে কিন্তু প্রধান উপদেষ্টার সাথে অন্যান্য দলের প্রধানরা কিন্তু বিভিন্ন সময় মিটিং করেছেন। সেখানে কিন্তু বিএনপির চেয়ারপারসন হিসেবে কিন্তু বা চেয়ারম্যান হিসেবে কিন্তু কেউই
সেই মিটিংয়ে অংশগ্রহণ করতে পারেননি। সুতরাং আজকে আমরা যতটুকু জানি যে সপরিবারে তারেক রহমান আসবেন, তার সাথে নৈশভোজেও অংশগ্রহণ করবেন। তবে আগামী 12ই যে ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রয়েছে, এখানে হয়তো অনানুষ্ঠানিকভাবে হলেও সেই নির্বাচনকে সুষ্ঠু এবং অবাধ করার জন্য যে নির্বাচন অংশগ্রহণ, সেখানে হয়তো বা স্বাভাবিকভাবেই ধরা যায় যে সামনে এমন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন, সেই নির্বাচন নিয়ে হয়তো অনানুষ্ঠানিক কথাবার্তা হতেই পারে। তো এই তাদের মধ্যে এখান থেকে তারেক রহমান ফিরে যাওয়ার পরে কোনো ধরনের ব্রিফ হবে কিনা, কেউ কথা বলবে কিনা, সেটি কিন্তু আমরা এখনও নিশ্চিত নই। প্রেস উইং থেকেও জানানো হয়নি, বিএনপির পক্ষ থেকেও জানানো হয়নি। আরেকটি বিষয় বলাই ভালো, তা হচ্ছে যে নিরাপত্তার জন্য যদিও এই সড়কটি আপনারা দেখতে পাচ্ছেন যে সড়কটির উভয় পাশেই যান চলাচল স্বাভাবিক রয়েছে, আটকে দেওয়া হয়নি, তবে গণমাধ্যম কিন্তু যমুনার বেশ খানিকটা দূরে রাখা হয়েছে নিরাপত্তার কারণ দেখিয়ে। আমরা দেখতে পাচ্ছি যে ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুলিশ, র্যাব, সাদা পোশাকধারী অন্যান্য বাহিনীগুলোও কিন্তু তৎপর রয়েছে। শুধু এই যে রমনা পার্কের পাশ দিয়ে হয়তোবা হাঁটাহাঁটি করতে পারছে না, কিন্তু গাড়ি চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে। তো এখনকার এই পর্যন্ত সংবাদ। নিশ্চয়ই যদি তারেক রহমান এখান থেকে চলে যাওয়ার পরে কোনো ধরনের ব্রিফ হয়, আমরা সেটি কি হয়েছে আমরা সেটি কথা বলে পরবর্তী সংবাদে জানিয়ে দিতে পারবো। মাহবুব, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মাহবুব সৈকত, যারা ছিলেন সেখানকার খবরাখবর। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এই নিবন্ধনকারী নিয়োগ প্রত্যাশী শিক্ষকদের দাবির কথা শুনেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে রাজধানীর গুলশানের নিজ বাসভবন থেকে চেয়ারপারসনের কার্যালয়ে প্রবেশের পথে গাড়ি থেকে নেমে রাস্তায় দাঁড়িয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এই সময় চাকরিতে দ্রুত নিয়োগ, দীর্ঘসূত্রতা নিরসন এবং ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান আন্দোলনরত শিক্ষকরা। নিয়োগ প্রত্যাশী শিক্ষকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের ন্যায্য দাবির প্রতি সহমর্মিতা প্রকাশ করেন বিএনপি চেয়ারম্যান। শিক্ষকদের আশ্বাস দিয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান 22 জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন বলে জানিয়েছেন দলের মুখপাত্র মাহদি আমিন। আর বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, অপপ্রচার করে বিএনপির বিজয়ের পথে রুদ্ধ করা যাবে না। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এই কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্ট। আগামী 22 জানুয়ারি থেকে ঢাকা 17 আসনে বিএনপির মনোনীত প্রার্থী তারেক রহমানের পক্ষে প্রচারণা চালানোর বিষয়ে মিডিয়া কমিটির সাথে বনানীতে মতবিনিময় সভা করেন নির্বাচন পরিচালনা কমিটির নেতারা। এই সমস্ত এলাকার জন্য একটা মাস্টার প্ল্যান। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, একটি দল কৌশলে মিথ্যাচার করে বিএনপির বিরুদ্ধে বদনাম রটাতে চাচ্ছে। কিছু কিছু রাজনৈতিক দল এমন সব ভুয়া প্রচার করে, অপপ্রচার করে, যেগুলোর আসলে সত্য বিষয়গুলো মিডিয়া যদি তুলে না ধরে, তাহলে এ দ্বারা জনগণ বিভ্রান্ত হয়। জনগণকে বিভ্রান্ত করার জন্য তারা চেষ্টা করে। তবে এটা আমরা জানি যে বাংলাদেশের জনগণ খুবই সচেতন, তারা এই সমস্ত অপপ্রচারে কখনোই কান দেয় না। গুলশানে বিএনপির নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র মাহদি আমিন বলেন, নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে বিগত সময়ের মতো প্রচারণা শুরু করবেন তারেক রহমান। জুলাই চার্টারে আমাদের অবস্থান ও প্রণীত নোট অফ ডিসেন্ট অনুযায়ী বিএনপি গণভোটে হ্যাঁর পক্ষে অবস্থান নিচ্ছে। আমাদের সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার আনুষ্ঠানিক নির্বাচন কার্যক্রম শুরু করবেন আগামী 22 জানুয়ারি সিলেট সফরের মধ্য দিয়ে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। বিস্তারিত জানানো হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, পোস্টাল ব্যালট প্রণয়ন, প্রেরণ ও ব্যবহারের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছে, যা নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করছে। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে কিছু কিছু কাজ হয়েছে অভিযোগ করেন তিনি। এদিকে প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত না হলে লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে না বলে মনে করেন জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এইচ.এম. হামিদুর রহমান আজাদ। বেশ কিছু এলাকায় বিশেষ কিছু দলের প্রার্থীরা অবাধে প্রচারণা চালাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। ইলিয়াস মাতবরের প্রতিবেদন। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
পরে সাংবাদিকদের সাথে কথা বলেন সালাউদ্দিন আহমেদ। পোস্টাল ব্যালট প্রণয়ন ও প্রেরণ প্রক্রিয়ায় গুরুতর ত্রুটি রয়েছে, এতে বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। যারা এই পোস্টাল ব্যালট প্রণয়নের কাজে ছিল এবং প্রেরণের কাজে ছিল বা এগুলোর বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত ছিল তাদেরকে ব্যাখ্যা দিতে হবে, ইলেকশন কমিশনকে ব্যাখ্যা দিতে হবে। যেহেতু বাংলাদেশে প্রবাসীদের ভোটদানের এই নিয়মটা এই প্রথম এক্সারসাইজ হচ্ছে, এখানে কিছু ভুলভ্রান্তি থাকতে পারতো, তবে যে ভুলভ্রান্তিটা হচ্ছে এখানে আমরা ভিক্টিমাইজড, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষ হয়ে কিছু কিছু এখানে কাজ হয়েছে বলে আমাদের ধারণা, এবং সেটা প্রকাশিত হয়েছে, আসলে ধারণাও নয়, সেটা প্রমাণিত হচ্ছে। এদিকে বিকেলে কমিশনের সঙ্গে বৈঠক করে জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে হামিদুর রহমান আজাদ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে সরকার সুন্দর সুন্দর কথা বলছে, কিন্তু মাঠ পর্যায়ে কোনো কার্যকারিতা নেই। সমতা নিশ্চিত হওয়া উচিত ছিল। রাষ্ট্রীয় প্রোটোকল, নিরাপত্তাজনিত বিষয় যদি থাকে তাহলে এখানে ইকুইটি আসতে হবে, ইকুয়ালিটি মেনটেন করতে হবে, এটা আমরা বলেছি। আশ্বস্ত করেছেন, কার্যকর কোনো পদক্ষেপ নেন নেই। আজকেও শুনেছেন, আশ্বাস দিয়েছেন। আমরা আশাবাদী হতে চাই ইমিডিয়েট এটা কার্যকর করা হোক। একদিকে আচরণবিধি লঙ্ঘন করছে তারা, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই, আর যারা আচরণবিধি লঙ্ঘন করছেন না, হয়রানি করার জন্য আবার তাদেরকে জরিমানা, নোটিশ, নানাভাবে কার্যক্রম চালানো হচ্ছে। কমিশনকে আমরা এটা বলেছি। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে 6ষ্ঠ দিনের মতো শুনানি অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে নির্বাচন কমিশন নির্ধারিত পাবনা 1 ও পাবনা 2 আসনের সীমানা জটিলতা উচ্চ আদালতে দূর হয়েছে। ফলে আগামী 12 ফেব্রুয়ারি এই 2 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে আইনগত কোনো বাধা নেই। পাবনা 1 জাতীয় সংসদের অনুষ্ঠিত অর্থাৎ পাবনা 2 দেয়ার ইলেকশন শুড বি হেল্ড অ্যাকর্ডিং টু দ্য শিডিউল, এবং সেটা কবে 4/9/2025 তারিখে নির্বাচন কমিশন যে গ্যাজেট দিয়েছে সেই গ্যাজেট অনুযায়ী। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। আসন ভাগাভাগি নিয়ে টানাপোড়েনের পর জামাতের নেতৃত্বাধীন জোটে ইসলামী আন্দোলন থাকছে বলে জানিয়েছেন 11 দলের নেতারা। তাদের জন্য 50টি রেখে 250 আসনে সমঝোতায় এসেছে বাকি 10 দল। বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে জামাত ইসলামী সহ 10 দলের শীর্ষ নেতাদের বৈঠক হয়। সকাল 11টার দিকে শুরু হওয়া এই বৈঠক দুপুর 3টার পর শেষ হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আসন সমঝোতা চূড়ান্ত করতেই মূলত দলগুলোর নেতারা বৈঠকে বসেন, কিন্তু ইসলামী আন্দোলনের কেউ সেখানে ছিলেন না। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে 11 দলের নেতারা জানান, ইতিবাচক আলোচনা হয়েছে। রাত 8টায় সম্মিলিত সংবাদ সম্মেলনে জোটের চূড়ান্ত রূপরেখা তুলে ধরা হবে। আমরা শীর্ষ বৈঠকের এই আয়োজনটা খুবই তাড়াহুড়ার মধ্যে এবং একটু ক্রিটিক্যাল সময়ে নির্ধারণ করতে হয়েছে। নেতৃবৃন্দ দেখা গিয়েছে অনেকেই সারা রাত এগুলো নিয়ে দৌড়ঝাঁপ করেছেন, আলোচনা করেছেন। তো রাতের গভীরে সিদ্ধান্তটা ফাইনাল করতে হয়েছে এবং সবাইকে সময় মতো অবহিত করা সম্ভব হয় নাই। তো সেই হিসাবে এই জায়গাটায় একটু গ্যাপ ছিল, সবাই সময় মতো উপস্থিত হতে পারেনি। এরপরেও আমরা ম্যাক্সিমাম প্রায় 10টা দলই এখানে উপস্থিত হয়ে এই বৈঠকটা আমরা সম্পন্ন করেছি। ইসলামী আন্দোলনের ব্যাপারে আমাদের প্রত্যাশা যে ইনশাল্লাহ আমরা যেভাবে একসাথে শুরু করেছিলাম আমরা একসাথেই সামনের দিকে অগ্রসর হতে পারবো। আমরা এখনো আশাবাদী ইনশাল্লাহ। প্রথম কথা হচ্ছে আমরা কোনো ঝামেলার ভিতরে নাই এবং আমাদের ভিতরে যে আলাপ আলোচনা হচ্ছে কিছুটা মত ভিন্নতা হচ্ছে, এটা ঝামেলা বলা যায় না। আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া নির্বাচনে অংশগ্রহণমূলক হবে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনিভাবে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। যারা পরিবর্তন ও সংস্কার চায় তারা হ্যাঁ ভোটের পক্ষে রায় দেবে মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। বলেন, নির্বাচন হবে এবং তা 12 ফেব্রুয়ারিই হবে। নির্বাচন নিয়ে মানুষের মনে একটা সংশয় ছড়িয়ে দেওয়া হচ্ছে উল্লেখ করে প্রোপাগান্ডা ছড়িয়ে কোনো লাভ হবে না বলে সাফ জানিয়ে দেন সৈয়দা রিজওয়ানা হাসান।
জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে জুলাই গণ অভ্যুত্থানের দায় মুক্তি আইন অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে আয়োজিত এক ব্রিফিংয়ে এই তথ্য জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, জুলাই আগস্টে অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকলে তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এমনকি নতুন কোনো মামলা করা যাবে না বলেও জানান তিনি। এই সময় তিনি গণভোট সংস্কার ইস্যুতে সরকারের অবস্থানও তুলে ধরেন। এছাড়া বিসিবিতে সৃষ্ট জটিলতা নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। জুলাই গণ অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানকালে রাজনৈতিক প্রতিরোধের জন্য মামলা হয়েছে, থাকতে পারে দু একটা। আমরা ভবিষ্যতের কথা চিন্তা করে যারা জুলাই গণ অভ্যুত্থানকারী আছে, ভবিষ্যতে বিভিন্ন ধরনের সরকার আসবে, বিভিন্ন রাজনৈতিক পট পরিবর্তন ঘটবে। জুলাই গণ অভ্যুত্থানকারীদের প্রোটেকশন আমাদের নৈতিক দায়িত্ব। আজকে আমরা বাংলাদেশে যে মুক্ত বাতাস পাচ্ছি, গণতন্ত্র পাচ্ছি, হিউম্যান রাইটস পাচ্ছি, আমাদের এই সমস্ত কিছু হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানকারীদের আত্মত্যাগের ফসল। তাদের ভবিষ্যৎকে নিরাপদ রাখার চিন্তা থেকে মূলত এই কাজটা করা হয়েছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার ঘটনায় করা মামলায় অধিকতর তদন্ত করে আগামী 20 জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে নির্দেশ দিয়েছেন আদালত। বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালত এই আদেশ দেন। এর আগে 6 জানুয়ারি এই মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ 17 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এরপর 12 জানুয়ারি মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের আদালতে হাজির হয়ে পুলিশের দেওয়া অভিযোগপত্র পর্যালোচনার জন্য আজ বৃহস্পতিবার পর্যন্ত সময় নেন। আজ মামলার বাদী অভিযোগপত্রের বিষয়ে আদালতে নারাজি দাখিল করেন। এর আগে মামলায় রাষ্ট্রপক্ষকে সহায়তার জন্য আদালত 3 জন আইনজীবী নিয়োগ দেন। ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সাবেক তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের পক্ষে শুনানি করেছেন তাদের আইনজীবীরা। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় 6 জনকে হত্যা ও মরদেহ পোড়ানোর মামলায় আজ দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন হয়েছে। এই 2 মামলায় 9 আসামিকে সকালে আনা হয় ট্রাইব্যুনালে। এছাড়া মানবতা বিরোধী অপরাধের আরও 4 মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম, কক্সবাজার 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি সহ 18 জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। সজীব আহমেদ ওয়াজেদ জয় এবং জুনায়েদ আহমেদ পলক সাহেবের মামলার অভিযোগ গঠনের উপরে শুনানির দিন ধার্য ছিল। জুনায়েদ আহমেদ পলক নিয়মিত ফোনে সজীব আহমেদ ওয়াজেদ জয়ের সঙ্গে কথোপকথন করতেন এবং তারই একটি পর্যায়ে সজীব আহমেদ ওয়াজেদ জয় পলককে বলেন যে আমার মা যখন বলবে ইয়েস তখন ইন্টারনেট ওপেন, মা যখন বলবে নো তখন ইন্টারনেট স্টপ। আসামির পক্ষ থেকে শুনানি সম্পন্ন হয়েছে, প্রসিকিউশন রিপ্লাই দিয়েছে এবং আগামী 21 জানুয়ারি অভিযোগ গঠনের উপরে আদেশের তারিখ নির্ধারণ করেছে। বেগম খালেদা জিয়ার স্মরণে শুক্রবার রাজধানীতে নাগরিক শোক সভা অনুষ্ঠিত হবে। নাগরিক সমাজের ব্যানারে অনুষ্ঠেয় এই শোক সভায় রাজনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশা ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন। এই উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হয়। শোক সভাটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে, তবে তারা কোনো বক্তব্য রাখবেন না। খালেদা জিয়ার পরিবারের সকল সদস্যরা এতে উপস্থিত থাকবেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও থাকবেন নাগরিক শোক সভায়। এতে নাগরিক শোক সভায় সভাপতিত্ব করবেন সাবেক বিচারপতি সৈয়দ জে আর মুদাসসির হোসেন। যে আপনারা বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য গাম্ভীর্য এবং মর্যাদাপূর্ণ অবস্থান বজায় রাখবেন। সেই জন্যই নাগরিক সমাজের পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছে। আয়োজনটি হবে আগামীকাল দুপুর 2:30টায় সংসদের দক্ষিণ প্লাজায়। বিশ্বের 75টি দেশের নাগরিকদের ইমিগ্রান্ট বা অভিবাসী ভিসা দেওয়া বন্ধ করে দিচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে বাংলাদেশও আছে। সংবাদ মাধ্যম ফক্স নিউজ এই তথ্য জানিয়েছে। আগামী 21 জানুয়ারি থেকে এটি কার্যকর হবে। ফক্স নিউজ জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় 75টি দেশের কনসুলার অফিসে এই সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে। আতিকুর রহমান, তিতাসের রিপোর্ট।
বাংলাদেশ সহ ৭৫টি দেশের নাগরিকদের ভিসা প্রক্রিয়া স্থগিত করতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আগামী ২১ জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে। এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম ফক্স নিউজ। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয় এই তথ্য। এতে বলা হয় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ৭৫টি দেশের কনসুলার অফিসে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে। এতে বলা হয়েছে মন্ত্রণালয় বর্তমান ভিসা প্রক্রিয়ায় যাচাই বাছাই পরীক্ষা পুনর্নিরীক্ষণ করবে। এ সময় যেন এই ৭৫ দেশের নাগরিকদের ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হয়। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিক্ট বলেছেন, মন্ত্রণালয় তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভিসা প্রক্রিয়াকরণ পুনর্মূল্যায়ন করছে। ফলে এই ৭৫ দেশ থেকে অভিবাসন স্থগিত রাখা হবে। বিদেশি নাগরিক হয়েও যুক্তরাষ্ট্রের সরকারি ত্রাণ বা সুযোগ সুবিধার উপর নির্ভর করবেন, তাদের প্রবেশ ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি সরকারি সুবিধা গ্রহণ করে থাকে বাংলাদেশি প্রবাসীরা। ২০২৫ সালের নভেম্বরে বিশ্বজুড়ে বিভিন্ন দূতাবাসে একটি নির্দেশনা দিয়েছিল মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়, যেখানে কনসুলার অফিসারদের অভিবাসন আইনের তথাকথিত পাবলিক চার্জ বিধানের অধীনে নতুন যাচাই বাছাই নিয়মগুলো কঠোরভাবে পালনের জন্য বলা হয়। গত বছরের জুন মাসে মোট ৪৮টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্প প্রশাসন। আংশিক নিষেধাজ্ঞা জারি করা হয় আরও ৭ দেশের ওপর। নতুন নিষেধাজ্ঞার আওতায় আসা দেশগুলোর অধিকাংশই আফ্রিকা মহাদেশের। এছাড়া রয়েছে আফগানিস্তান, রাশিয়া, ব্রাজিল, পাকিস্তান, কুয়েত, থাইল্যান্ড, মিশর, ইরান, ইরাক, উরুগুয়ে, ভুটান, নেপাল ও মিয়ানমারও। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। নির্বাচন কমিশনের এক কম্পিউটার অপারেটর কাম অফিস অ্যাসিস্ট্যান্ট সহ দুজনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। জাতীয় পরিচয়পত্র জালিয়াতি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থের বিনিময়ে নাগরিকদের সংবেদনশীল তথ্য সরবরাহ করে মাসে কোটি টাকার বেশি আয় করার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন গজারিয়া উপজেলা নির্বাচন অফিসের সহকারী কাম কম্পিউটার অপারেটর মোহাম্মদ হাবিবুল্লাহ ও ডেটা এন্ট্রি অপারেটর মোহাম্মদ আলামিন। সিআইডি বলছে, মাত্র ৩০ দিনে ৩,৬৫,৬০৮টি এনআইডি তথ্য সরবরাহ করেছেন তারা। প্রতিটি তথ্যের জন্য ৩০০ টাকা হিসাব করলে অবৈধভাবে প্রায় ১১ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তারা। দুপুরে সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সিআইডির সাইবার পুলিশ সেন্টারের ডিআইজি মোহাম্মদ আবুল বাশার তালুকদার এসব তথ্য জানান। তিনি বলেন, মঙ্গলবার রাতে ১০টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন অফিস এলাকা থেকে মোহাম্মদ আলামিনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এলাকা থেকে চক্রের অপর সদস্য মোহাম্মদ হাবিবুল্লাহকে গ্রেপ্তার করা হয়। জাতীয় পরিচয়পত্র তথ্য অবৈধভাবে বিক্রয়, পাচার এবং জালিয়াতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ অর্থ উপার্জনের অভিযোগে একটি শক্তিশালী প্রতারক চক্রের ২ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে সিপিসি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে অর্থের বিনিময়ে এবং যোগসাজশে ওটিপি ট্রান্সফারের মাধ্যমে নির্বাচন কমিশন সচিবালয়ের এনআইডি মূল সার্ভারে প্রবেশ করে বিভিন্ন রকমের তথ্য সংগ্রহ করে এবং তা বিভিন্ন সোশ্যাল মিডিয়াকে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির নিকট বিক্রি করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে।